ভাবে কোনো রকম উস্কানি ছাড়া এবং কি উদ্দেশ্যে উনি এই যুদ্ধ শুরু করলো সেটাও কিন্তু স্পষ্ট না। সেখানে বলা হচ্ছে ইরানের শাসক পরিবর্তন করে রেজিম। ইরানের একটা দেশে স্বাধীন দেশে শাসক পরিবর্তন করার দায়িত্ব আরেকটা দেশকে কবে কখন কে দিল তাও মানুষ আমরা জানতে পারি নাই। উনি যুদ্ধ শুরু করলো এবং সাথে ইসরায়েলকে সাথে নিয়ে একসাথে আতর্কিত এবং প্রথমেই সেখানে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ প্রায় ৪৮ জন নেতাকে হত্যা করলো। ভালো কথা। এখন উনি আত্মসমর্পণ করতে বলেছেন, এগুলো একটা হাস্যকর কথা। উনি ইরানের সাথে বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করার আমেরিকার অভিজ্ঞতাতে প্রথম না। তাদের এই যুদ্ধ করার অভিজ্ঞতা বহু পুরনো। কয়েক দফায় তারা যুদ্ধ করেছে, উপসাগরীয় যুদ্ধ সহ কয়েকবার এই যুদ্ধে তারা জড়িয়েছে। তো পুতিনের যুদ্ধের সাথেই সেই ইরান, তো এখন মিডল ইস্টে সব নিয়ন্ত্রণে তাদের থাকলো, একমাত্র ইরানকে তারা নিয়ন্ত্রণে নিতে পারে নাই। এবং বিশেষ করে ৭৯ সালে ইরান যখন এই ইসলাম বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে তো মোটেই না। তো তাদেরকে সেখানে আটকানোর জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক তারা যে স্যাংশন দিয়ে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে। স্যাংশন দিয়ে ইরাককে দুর্বল করে পরবর্তীতে ২২ দিনের মাথায় বাগদাদ দখল করেছিল। তো ইরানকেও সেরকমই একটা পরিকল্পনা নিয়ে গতবারও শুরু করেছিল, কিন্তু সেইবারে তারা সফল না হয়ে তারা নিজেরাই একতরফা আবার যুদ্ধ বিরতি দিয়ে বন্ধ করে। আবার এইবার তারা আরো আটঘাট বেঁধে সুন্দর করে একসাথে, আগেরবার ইসরায়েলকে দিয়ে শুরু করেছিল, এবার দুজনে মিলে শুরু করেছে। এবং ইতিমধ্যে সে কয়েক ধরনের মন্তব্য করেছে। ট্রাম্প সে গতকাল যুদ্ধ করবে, আজকে বলতে যে আত্মসমর্পণ। আমি এটাও বলতে শুনেছি যখন ইরান সামরিক ঘাটে সহ মধ্যপ্রাচ্যের ২৭টা ঘাঁটিতে যখন হামলা করলো, তখন সে একথাও বলতে শোনা গেছে যে সে চিন্তা করতে পারে না যে ইরান এভাবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে এভাবে আঘাত করবে। তো অনেক কথাই তিনি বলছেন। একটা কথা মনে রাখতে হবে, এই যুদ্ধ দেখেন আমেরিকানরাই বড় একটা অংশ চায় না। কালকে আপনি একটা ভিডিও দেখেছেন নিশ্চয়ই, যে সিনেটে একজন মার্কিন নৌ অফিসার তিনি সরাসরি সেই মিটিং এ প্রতিবাদ করেছেন। তাকে অন্যান্য অফিসাররা জোর করে ধরে নিয়ে গেছে, বলছে যে যুদ্ধ বন্ধ করো। এরপরে আসেন, তারপরে বলতেছে যে তারা গ্রাউন্ড ফোর্স নামাবে। মালভূমি অধ্যুষিত একটা দেশে গ্রাউন্ড ফোর্স নামিয়ে আমেরিকা কি করতে পারবে? ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলছে যে এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমেরিকার, যদি সেখানে গ্রাউন্ড ফোর্স নামানো হয়। কারণ ওখান থেকে তাহলে আর ওই আমেরিকান সৈন্যরা ফিরে যেতে পারবে না, যেটা আফগানিস্তানেই পারে নাই সফল হতে, সেখানে ইরানে কি করে পারবে? ভুলে গেছে কেন উনি জানি না, আমেরিকার চেয়ে কয়েকশো গুণ পুরনো রাষ্ট্র হলো ইরান। আমেরিকা তো সেদিনকার রাষ্ট্র, ইরান হলো ৬০০০ বছরের পুরনো একটি জাতিসত্তা। এই ফার্সি ভাষাভাষী পার্সিয়ানরা তারা আজকে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, তারাই ছিল একসময় বিশ্বের জায়ান্ট। তো তাদের রক্তের ভিতরে রয়েছে কিন্তু অদম্য প্রতিরোধ, একটি তাদের ভিতরে চেতনা। তো ওখানে যদি একটা জাতিকে যদি আত্মসমর্পণ করতে হয়, তাহলে সেই জাতিকে শুধুমাত্র উপর থেকে কয়েকটা বিমান হামলা করে বড় বড় সুউচ্চ ভবন কিংবা কিছু ঘাঁটি ধ্বংস করা যায়, কিন্তু একটা জাতিকে ওই একটা কথা আছে যে এই যুদ্ধে ইরানকে হারানো সম্ভব কিন্তু পরাজিত করা সম্ভব। এইরকম একটা ওই বাংলায় ভাষা এরকম অনেকে। তো এক জাতিকে সমূলে ধ্বংস করতে হলে কিংবা আত্মসমর্পণ করতে হলে অবশ্যই সেখানে গ্রাউন্ড ফোর্স নামাতে হবে। এবং গ্রাউন্ড ফোর্স নামানোর ব্যাপারে সারা বিশ্বের সমস্ত বোদ্ধারাই বলছে এটা কখনোই আমেরিকা সফল হবে না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থান, ইরান হয়তো দেখেন এখন আকাশপথেই তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং, এবং ওখানে জানেন যে ওদের নাগরিকরা অলমোস্ট বেশিরভাগ ইয়াং জেনারেশন, তারা কিন্তু যুদ্ধর মোটা প্রশিক্ষণ নেওয়া আছে। রিপাবলিকান গার্ড বাহিনীর সাথে সাথে তারা কিন্তু যুদ্ধ করবে। তো সেই ক্ষেত্রে সেখানে আমেরিকান সোলজাররা গিয়ে কতটুকু কি করতে পারবে? আর সম্মুখ যুদ্ধ ছাড়া কোনো জাতিকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। সুতরাং এই কথা ওনার এগুলো শুধুমাত্র ওই যে মিসাইল যুদ্ধের পাশাপাশি একটা মৌখিক যুদ্ধ চলে যুদ্ধের সময়, এটা হলো নিয়ম, এটা একটা যুদ্ধের কৌশলের অংশ, যে একদিকে বোমা মারবে আর একদিকে মুখের কথাও বোমা চলবে, এটাও এক ধরনের মিসাইল।
তো উনি সেই মিসাইলটাই ছেড়েছে যে আত্মসমর্পণ করো। মানে আপনি চিন্তা করেন, যেখানে একটা দেশের অনেক দেশে দেখা গেছে একটা দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরে সে দেশে অনেকটাই, যেমন ভেনেজুয়েলা যেটা হয়েছে, চুপচাপ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেখানে আর কোনো কথা নাই। কিউবায় কোনো সাউন্ড নাই। কিন্তু কিউবা আর তেহরান ইজ নট সেম, এটা মনে রাখতে হবে। আয়াতুল্লাহ খামেনি হত্যা করার 3 দিনের মাথায় সেখানে কিন্তু আরেকজন খামেনি এসে বসে গেছে। তো এটা দিয়ে প্রমাণ করে যে তারা আত্মসমর্পণ করবে না। যদি করতো তাহলে সেদিনই করতো। 48 জন নেতাকে মেরে ফেলছে একদিনে, করে নাই। ইরান হলো, ইরানের যে এই যে বর্তমান যে সরকার, ইসলামিক বিপ্লবী সরকার, যে এটা 79 সাল থেকে আছে, এই সরকারের সিস্টেমটা হলো চেইন অফ কমান্ড সিস্টেম এরকম। এটা তুরস্কে, এটা আরো অনেকগুলো ইসলামিক দল যেভাবে থাকে সেভাবে আছে। ওখানে যদি একজন মারা যায় আরেকজন ওখানে সিস্টেমেটিক দাঁড়ায় যাবে। ওখানে পারিবারিক উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হয় না। যদিও এখন তার ছেলেকে বসানো হয়েছে, সেটাও ওখানকার তাদের কোরামেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে এটা এটা কোনো ইয়া না, এই মানে এক্সেপশনাল বিষয় না। ওরা যাকে যোগ্য মনে করবে সেভাবে তারা সুরা সদস্যরা বসাবে। সুতরাং এই জাতিকে, এই 6000 বছরের পুরনো জাতি, যারা যখন একসময় এই যে গ্রিকরা যখন সারা বিশ্বে যখন এই পার্সিয়ানদের সাথে সারা জীবন বছরের পর মানে শত শত বছর ধরে যখন তারা যুদ্ধ করেছে, ফাইট করেছে, এদের জায়ান্টদের সাথে ইয়ে করতে পারে নাই, তখনও পারে নাই, সেই স্পার্টারা পারে নাই। এখনো এই ট্রাম্প তো আরেক স্পার্টা, উনিও এটা পারার আমি কোনো লক্ষণ দেখি না। সুতরাং এটা দিয়ে শুধু যেটা হচ্ছে, সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক ধস নামাবে এই ট্রাম্প, এটাই উনি খেলতে আসছে। এই ভদ্রলোক ক্ষমতায় বসে এইরকমই একটা পরিকল্পনা নিয়েই সে মানে মাঠে নামছে। মাঠে নামার আগে সারা বিশ্বে যে উনি শুল্কের ব্যবসা শুরু করে দিয়েছে, ডিউটি ট্যাক্স। তারপরে মিডল ইস্টে আপনি জানেন এই যুদ্ধের কয়েক মাস আগে উনি সফর করছিলেন এই মিডল ইস্ট, সৌদি আরব, তারপরে হলো গিয়া আপনার আবুধাবি, তারপর হলো গিয়ে আপনার এই দোহা অর্থাৎ কাতার, এই 3টা রাষ্ট্রে উনি সফর করছিল। সেখানে 3টা রাষ্ট্র থেকে 3টা জিনিস উনি আদায় করে নিয়ে গেছে। সৌদি আরব ঘোষণা দিয়েছিল যে $350 বিলিয়ন আমেরিকায় বিনিয়োগ করবে। বাস, তাকে বলছে ঠিক আছে বাবা তুমি যাও গা, তোমার আর অসুবিধা নাই। এরপরে গেছে হলো আবুধাবিতে, তারা বলছে যে ঠিক আছে আমরা তোমার ওখান থেকে বিমান কিনবো, আমরা প্রায় 500 কোটি টাকার বিমান কিনবো, যে ঠিক আছে তাহলেও চলবে। গেছে কাতারে, কাতার দুইটাই রাজি হয়েছে, কিছু বিমানও কিনবে আবার কিছু বিনিয়োগও করবে। এইভাবে সারা বিশ্ব থেকে সে টাকা চুষি নিয়ে প্ল্যান করে ঠান্ডা মাথায় পাকিস্তানকে আফগানিস্তানের পিছনে লাগাই দিয়ে পরের দিনই সে শুরু করে দেশে যুদ্ধ। তো উনি নিজেকে অনেক বুদ্ধি মনে করছে, কিন্তু কোনো লাভ নেই। ইরানের কাছে প্রায় 80,000 ড্রোন আছে। এই 80,000 ড্রোন যে শাহেদ নাম রাখছে তারা, এই এক একটা ড্রোন বানাতে এক একটা ড্রোনের খরচ হয় মাত্র $35,000 তাদের কস্টিং ছিল। আর সেই ড্রোনটা প্রতিহত করতে আমেরিকার খরচ করতে হয় $30 লাখ অস্ত্র। সুতরাং এই যুদ্ধে, এবং অনেক মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে, তারা যতটুকু রসদ নিয়ে মিডল ইস্টে যুদ্ধ শুরু করেছে তার মেইন রসদের আর 10 দিন তারা চালাবে, তারপরে আবার তাদের সে অস্ত্র আনতে হবে তাদের আমেরিকা থেকে বা বিভিন্ন অন্যান্য ঘাঁটি থেকে। সুতরাং এখানে আমি এটা ট্রাম্পের একেবারেই শুধু বাকযুদ্ধ ছাড়া আর কিছু মনে করছি না। এখনো ইরানকে আত্মসমর্পণ করানোর মতো, যদিও এটা অসম যুদ্ধ, যদিও পৃথিবীর সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করছে ইরান, কিন্তু মনে রাখতে হবে ভৌগোলিকভাবে ইতিমধ্যে আপনি জানেন স্পেন তাকে সুযোগ দেয় নাই, তারপর ইংল্যান্ড দেয় নাই, অনেকেই দেয় নাই। সুতরাং এখানে তাকে এসে অত সুবিধা করে তার মানে এখন ওরকম কোন সিমটম আমরা দেখছি না।